আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আমাদের শিলিগুড়ি শহরের মেয়র, আমাদের অভিভাবক গৌতম দেব মহাশয়, আমাদের ভাইস চেয়ারম্যান পুতুল চক্রবর্তী আছেন। আমি আর শুরু করি। কিছু পলিটিক্যাল পার্টি আর নেতারা আমাদের এই বিকাশ যাত্রা দেখে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে। ওরা মিডিয়াতে থাকার জন্য নানা রকমের গুজব ছড়াচ্ছেন। আমি এটা বলতে চাই কি, গত 2011 থেকে যেরকম ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন নর্থ বেঙ্গলে হয়েছে, আমরা এমএসএমইতে পুরো নর্থ বেঙ্গল আমরা শিরোনামে 1 নম্বরে আছি। ইদানিংকাল আমি খালি এই 2 ফাইন্যান্সিয়ালের কথা বলছি, 10,000 কোটি টাকার মতন ইনভেস্টমেন্ট হয়েছে, 20টা 5-স্টার হোটেলস আসছে, ইন্ডিয়ার সবার থেকে বড় ওয়েডিং ডেস্টিনেশন হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, আপনি সড়কগুলো দেখুন, আপনাদের কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার যেরকম ডেভেলপ হয়েছে এরকম আগে হয়নি। কালকে আমাদের একটা রাজ্য সরকার প্রত্যেক বছর এমএসএমই নিয়ে একটা সিনার্জি করে, কালকে শিলিগুড়িতে সিনার্জি হচ্ছে। এই বছরই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা শিল্প সম্মেলন হয়েছিল। ওর পরে এই পুরো নর্থ বেঙ্গল এমপ্লয়মেন্ট আর ইনভেস্টমেন্ট প্রচুর বেড়েছে। যে কিছু লোক কিছু কিছু কথা বলছে, এটা লোকজনকে ভ্রমিত করার জন্য এসব বলছে। কেন? সবাই এখন দেখতে পাচ্ছে কি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে। আমি মাননীয় মেয়র সাহেবকে আগ্রহ করব কিছু। দেখুন, প্রথমত একটা বিষয় বলি যে এসজেডিএ এটা একটা নমিনেটেড বোর্ড, নমিনেটেড বাই দি স্টেট গভর্নমেন্ট আন্ডার ইউডিএমএ ডিপার্টমেন্ট। আর এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত যে একটা বড় প্রজেক্ট সেটা এসজেডিএ করবে না সেটা হিডকো করবে। হিডকো হচ্ছে এমন একটা সংস্থা যে রাজারহাট এবং নিউ টাউন করেছে। অশোকবাবুর একটু দুঃখ আছে, এটা আমরা জানি, কেননা রাজারহাট নিউ টাউন তো ভেরি রিসেন্ট প্রজেক্ট। রাজারহাট যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এটা ইউডিএমের হাতে ছিল না। এটা তখন হাউজিং ডিপার্টমেন্টের, হাউজিং অ্যান্ড পিএইচই ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন গৌতম দেব। তখন গৌতম দেবের হাতে দিয়ে এটা দেয়া হয়েছিল। এখন পরবর্তীকালে হিডকো এই রাজারহাট আর নিউ টাউনটা করেন, এবং হিডকোর যে একটা হিউজ তার এক্সপেরিমেন্ট এবং এক্সপার্টিস আছে, যেটা সারা দেশের মানুষ স্বীকার করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিডকো এটা ম্যানেজমেন্টে ছিল, এবং রাজারহাট এবং নিউ টাউনটা আজকে কোন অবস্থা থেকে কোন জায়গাতে পৌঁছেছে সেটা ওখানে যে পার্কটা আছে সেই পার্কটাই বলুন, বা কানেক্টিভিটি বলুন, বা সেখানে আইটি এবং আইটিইএস, সেখানে বড় বড় 5 তারা 7 তারা হোটেল বলুন, সেখানে বিশ্ব কনভেনশন সেন্টার বলুন, সেখানে হাউজিং বলুন, অ্যাফোর্ডেবল হাউজিং বলুন, সমস্ত বিষয় একটা গ্লোবালি একটা ডেস্টিনেশন পয়েন্ট একটা নতুন করে তৈরি হয়েছে, এবং একটা নতুন কলকাতার জন্ম হয়েছে রাজারহাট নিউ টাউনকে কেন্দ্র করে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যার এক্সিকিউটিভ এজেন্সি ছিল হিডকো। আমরা অত্যন্ত গর্ব অনুভব করব যে রাজ্যের কোনো অংশের কোনো ডেভেলপমেন্ট অথরিটি সেটা যদি ফাইনালি সেটা ওভারসি করে নান আদার দেন অনারেবল চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রীরা সময় পান না। এর অতীতের মুখ্যমন্ত্রীদের আমরা যা দেখেছি, তারা সময় পাননি, তারা উত্তরবঙ্গে আসতেন না, এবং উত্তরবঙ্গের জন্য তাদের বিশেষ কোনো চিন্তাভাবনা তাদের সেইভাবে
ছিল না। কাজেই তারা এসজেডি এর মতো একটা স্বায়ত্তশাসিত সংস্থায় তার ডেভেলপমেন্ট, তার অগ্রগতি নিয়ে চিন্তাভাবনা করবেন। এটা অশোকবাবুরা 34 বছর সরকারে থাকাকালীন 20 বছর তিনি এসজেডি এর চেয়ারম্যান ছিলেন, ইউডিএম এর 5 বছর মিনিস্টার অফ স্টেট, আর বাকি 15 বছর এমআইসি ছিলেন। ওনারা এটা চিন্তা করতে পারেন না। সুতরাং মুখ্যমন্ত্রী এসজেডিএ কে নিয়ে তিনি তার রূপরেখা তৈরি করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন বা অগ্রণী ভূমিকা নিচ্ছেন। তার জন্য তো সবচেয়ে আগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত। যে বিরোধীরা বলেন, বিশেষ করে লেফট অ্যান্ড বিজেপি একসাথে বলে যে উত্তরবঙ্গ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রতি স্টেপ মাদারলি অ্যাটিটিউড এই গভর্নমেন্টের, মমতা ব্যানার্জির সরকার উত্তরবঙ্গকে কোনো প্রাধান্য দেয় না। আবার তিনিই বলছেন যে এসজেডি এর মতো একটা সংস্থা মুখ্যমন্ত্রী এতটা নজরদারি কেন করছেন বা তিনি কেন এতটা আগ্রহ নিচ্ছেন। এটা শিলিগুড়ির গুরুত্ব এবং এসজেডি এর গুরুত্ব এবং জায়গার গুরুত্ব এবং উত্তরবঙ্গের গুরুত্বের জন্যই মুখ্যমন্ত্রী দিচ্ছেন। সুতরাং এটা কিন্তু খুবই স্ববিরোধী কথাবার্তা মুখ্যমন্ত্রী অশোকবাবু এটা বলছে। দ্বিতীয়ত যে বিষয়টি বলছেন, আমি এখানে এত কথা বলতাম না, কারণ ইনসিডেন্টালি ওই সময় আমি এসজেডিতে 3 বছর কাজ করেছি, 13 থেকে 16। 3 বছর এসজেডি অনেক কাজ করেছি, অশোকবাবুরা সেগুলো জানেন। এখানে যে আইটি সফটওয়্যার যে পার্কটা 3.4 একরে হয়েছে, সেটা কিন্তু আমার সময় সেই সংস্থাকে নিয়ে এসে তাদের সাথে মিটিং করে এবং এখানে ওদের এই আইটি পার্ক করার ক্ষেত্রে অনেকগুলো টেকনিক্যাল অসুবিধা ছিল। দুর্গাপুর হবে না শিলিগুড়ি হবে, তখন সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে এই কাজটা আমরা এখানে করেছিলাম। এবার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী দেশের যে তিনি এই বিশ্ব ক্রিকেটে জয়ী শিলিগুড়ির একটি মেয়ের নামে একটা 17 একর জমির উপরে, 27 একর জমির উপরে, ভুল বলছি আমি, 27 একর জমির উপরে একদিনের মধ্যে ডিসিশন নিয়ে এবং সেই ডিসিশন ঘোষণা করার জন্য শিলিগুড়িতে এসছে। সেটা কিন্তু এই যে এরিয়াগুলো বলা হচ্ছে সেই এরিয়ারই একটা অংশে। দ্বিতীয়ত হচ্ছে কাহাখালী নিয়ে কথা বলা হয়েছে। কাহাখালীতে 10 একর প্লাস জায়গা নিয়ে সেখানে উত্তরবঙ্গে কনভেনশন সেন্টার তৈরি হবে। আজকের দিনে উত্তর পূর্ব ভারতে মাইস ইন্ডাস্ট্রি ট্যুরিজমের ক্ষেত্রে এটা এতদিন তারা ছিল, তারা কিন্তু করতে পারেনি। আপনাদের স্মরণে থাকবে উত্তরার উল্টো দিকে 4 একর জমি দখল হয়ে গেছিল অশোকবাবুদের সময়। ওই জায়গাটাকে আমি পুনরুদ্ধার করে সেখানে বাউন্ডারি ওয়াল করে 4 একর জমি মাইস ইন্ডাস্ট্রির জন্য ওটাকে রাখা হয়। এবং লাস্ট মুখ্যমন্ত্রী যখন দীনবন্ধু মঞ্চে এসেছিলেন তখন তাকে প্রপোজাল আমি দিই এবং উনি সেটা বিবেচনা করে তিনি ওপেন ফোরামেই বলেছিলেন। কিন্তু 4 একর জমিতে একটা ভবিষ্যতে কনভেনশন সেন্টার এবং তার অ্যালাইড যে মাইস ইন্ডাস্ট্রি, তার জন্য জায়গাটা কম, মিনিমাম 10 থেকে 15 একর জায়গা দরকার। সেই জন্য ওই জায়গাটাও আমাদের আছে। ভবিষ্যতে এই ধরনেরই কোনো একটা সেকেন্ড ডেস্টিনেশন হবে, কিন্তু জায়গাটাকে আমরা এয়ারমার্ক করে ভালো করে বাউন্ডারি ওয়াল দিয়ে রেখে দিয়েছি। আর এই প্রোগ্রামটা প্রথমে কথা ছিল যে উত্তরণের উল্টো দিকে যেখানে মহাকাল মন্দির হওয়ার কথা হচ্ছে এখন, তার পাশে কনভেনশন সেন্টারটা হবে। কিন্তু পরবর্তীকালে কনভেনশন সেন্টারটা কাওয়াখালীতে নিয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একটা পুরোপুরি ক্রিকেট স্টেডিয়াম হবে ওখানেই ওই জমিতে, আর এখানে একটা মহাকাল মন্দির হবে। এখানে আইটির ওই জায়গাটায় আমরা অনেক, অশোকবাবুরাও সেই সময় অনেক ক্রস অ্যান্ড কর্নার দেখেছেন, কিন্তু
এখানে আসেনি, ওই জায়গাটায় আইটি পার্ক করার ক্ষেত্রে কতগুলো বিশেষজ্ঞদের ডিসিশনে কতগুলো টেকনিক্যাল অসুবিধে ছিল, যার জন্য ওই জায়গাটা, আমি তখন এসডিডি এর চেয়ারম্যান ছিলাম, মাত্র 5.26 কোটি টাকা দিয়ে একটা দুবাই বেসড কোম্পানিকে দেওয়া হয়। তাদের কাছ থেকে আমরা টাকাটা ফেরত দিয়ে তাদের থেকে এটা নিয়ে নিই এবং নিয়ে আমরা পরবর্তীকালে ডিসিশন নিই ওখানে আমাদের যে কোনো একটা বড় প্রজেক্ট আমাদের করতে হবে, ইনক্লুডিং আইটি। যদিও আইটির ব্যাপারটা নিয়ে আমরা সেইভাবে আগ্রহী মানুষজনকে আমরা পাচ্ছিলাম না। এবং আপনাদের মনে থাকবে যে ফুলবাড়িতে এসজেডি এর 25 একর জায়গা, বেণুগোপাল ধূত যিনি পরবর্তীকালে অ্যারেস্ট হলেন, সেখানে একটা আইটি পার্ক করার জন্য অশোকবাবুরা 25 একর জমি দিয়ে রেখেছে। তারপরে বহুদিন ওনারা ছিলেন সেখানে, কিন্তু ভিডিওগণও আর এগোয়নি, আর ওইখানে কোনো আইটি পার্কও হয়নি। বরং ওখানে প্রায় 5 একর জমি, সেই সময় এই জমিটাকে আমি এসজেডি এর জমি, এটাকে উদ্ধার করা হয় এবং সেখানে আমরা ইএসআই হসপিটাল করার জন্য ইএসআইকে আমরা সেই জায়গাটা দিই। সেখানে হসপিটালটা এখন রেডি হয়ে আছে, কিন্তু এটা স্টেট চালাবে, কিন্তু এটা পারমিশন দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারে বারে মন্ত্রী চিঠি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছেন, কিন্তু ওইটা তৈরি হয়ে পড়ে আছে। 100 কোটি টাকার 100 বেডের হসপিটাল, সেটা সাধারণ শ্রমজীবী মানুষের কাজে লাগতো, জায়গাটা আমরাই দিয়েছি, কিন্তু সেটা এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দেয়নি ওটাকে শুরু করার জন্য। তাই জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েও কিন্তু বন্ধ হয়ে আছে। সাথে সাথে একটু বলতে চাই, এই এসজেডি আমরা আসার পর অশোকবাবু 2টো ব্রিজ কিছুই করেননি, তিনি 10% কাজ করেছিলেন, 4th আর 5th মহানন্দা ব্রিজ। সেই ব্রিজ দুটো কিন্তু দায়িত্বভার পাওয়ার পরে সেই ব্রিজ দুটোকে আমরা কমপ্লিট করেছি। অশোকবাবুকে স্মরণ করে দিতে চাই যে এখানে শহীদ ভগৎ সিং মার্কেট, সেইখানে জায়গাটা কনজিউমার ফোরামকে 2টো ফ্লোর বিক্রি করেছিলাম, আমাদের গভর্নমেন্টের সংস্থা, তারা ওখানে কনজিউমার ফোরামের স্টেট সার্কিট বেঞ্চটা তারা করেছে। হিমাচল বিহারের জায়গাতে আমরা কিন্তু একটা পাহাড়িয়া ভবন তৈরি করেছি, যেটা পাহাড়ের মানুষের থাকার জন্য। আর ওখানে আরেকটা আমরা করেছি মাটির সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম, একটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরি করেছি। এবং ওখানে এখন জিএসটি, তখন সেল ট্যাক্স ছিল, সেল ট্যাক্সের একটা অফিস আমরা ওখানে করেছিলাম। সেখানে যখন পাসপোর্ট কেন্দ্র এখানে করার জন্য জায়গা আমরা প্রপোজাল দিলাম, তখন ওরা জায়গা চাইলেন, তখন আমরা পাসপোর্ট সেবা লাগু কেন্দ্র তৈরি করার জন্য ভাড়াতে ওই জায়গাটা তৈরি আমরা করেছিলাম এসজেডি এর জায়গা, এসজেডি এর থেকে। সেখানে কিন্তু পাসপোর্ট যে এখানে এখন সেবা কেন্দ্রটা তৈরি হয়েছে, সেই সেবা কেন্দ্র তৈরি জায়গা কিন্তু এসজেডি এর করা। এখানে ইস্টার্ন বাইপাস নিয়ে উনি কি বলছেন আমি জানি না। ইস্টার্ন বাইপাস এইখানে একটা ছোট করে অশোকবাবু 1 লেন একটা ছোট করে বানিয়েছিলেন। পরবর্তীকালে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকাকালীন, সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন এবং পিডব্লিউডি মিলে আমরা জলপাইগুড়ি যাওয়ার একটা প্যারালাল রোড, সেটা এইখান থেকে শুরু করে ডন বস্কোর পাশ থেকে একদম জলপাইগুড়ি রেল ঘুমটি এবং সেখান থেকে জলপাইগুড়ির ভেতর অবধি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর 38 কোটি টাকা এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট 180 কোটি টাকা দিয়ে এই 45 কিলোমিটার রাস্তাটা তৈরি করেন। পরবর্তীকালে ইনিশিয়েটিভ নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই জায়গাটা পিডব্লিউডিকে দেওয়া হয় এবং পিডব্লিউডি 53 কোটি টাকা দিয়ে 10 কিলোমিটার রাস্তা
সেটা হচ্ছে ডন বস্কো থেকে সাউডাঙ্গি পর্যন্ত, সেই রাস্তাটা 4 লেন করে। তার পাশেই একটা ক্রিমেটোরিয়াম, সেই ক্রিমেটোরিয়ামটা যদি না থাকতো, এটা আমরা তৈরি করা এসজেডি এর সময়, আমি করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট নিয়ে, তাহলে কিন্তু কোভিডে সারা উত্তরবঙ্গের ইসলামপুর, চোপড়া, জলপাইগুড়ির প্রান্ত থেকে যে এখানে যে কোভিডে যারা মারা গেছিলেন তাদের কিন্তু দাহ করার মতো কোনো জায়গা ছিল না। এখন ওটাকে আবার গভর্নমেন্ট টাকা দিয়ে ভালো করে ওটা তৈরি হচ্ছে এবং এটা খুব সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যে এই ক্রিমেটোরিয়ামটা আমাদের চালু হবে। এর সাথে সাথে আমরা জলপাইগুড়িতে ভেজিটেবল আর টমেটো প্রসেসিং ইউনিট, সেটা এখন আবার এসজেডি ওটাকে টেক ওভার করছে এবং বিধাননগরে যে পাইনঅ্যাপেল যে জায়গাটা ছিল কিছুটা কাজ হয়েছে, সেই কাজটাকে আমরা আরও ভালো করে তৈরি করতে যাচ্ছি। এসজেডি এর আরেকটা জায়গা ছিল যেটা ড্রাই পোর্ট আমাদের বিমানবন্দরের কাছে, সেই জায়গাটা নেওয়া হয়েছে। সেই জায়গাটাতে আমাদের ওখানে সুন্দর করে এসজেডি আরেকটা প্রোগ্রাম করছে। আর এইখানে যে আমাদের যে জায়গাটা বলা হচ্ছে এটা বেঙ্গল ইউনিটেকের ছিল, কিন্তু বেঙ্গল ইউনিটেক কাওয়াখালীতে সেই কাজটা বহুদিন ধরে তারা ফেলে রাখে, তারা কাজটা করেনি, তাদের বারে বারে চিঠি দেওয়া হয়, তাদের টার্মিনেট করা হয়। ওখান থেকে একটা পোর্শন জমি ইউআই করে এসজেডিএ এটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে 89 একর্স ল্যান্ড, যেটা উৎসধারা প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পের জমিটা পাবলিক অকশন করে সেই জমিটা ওখানটায় বিক্রি করে। অশোকবাবুদের সময় এই টোটাল যে জায়গাটা, এই জায়গাটা তারা কৃষকদের থেকে নিয়ে বেঙ্গল ইউনিটেককে তারা দিয়ে তারা কিন্তু কাজটা করতে পারেননি। আর যেখানে 89 একর জমি যেটা বিক্রি করা হয়েছিল, তাদের সাথে কন্ট্রাক্ট ছিল যে ইডব্লিউএস এ 422টা ফ্ল্যাট করতে হবে এবং সেটা পাবলিক অকশন করে আপনাদের সবার সামনে সেই 422টা ফ্ল্যাট আমরা তৈরি করে, যারা ওই জায়গাটা নিয়েছেন তারা তৈরি করেছে এবং সেটা আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করেছি এবং জলপাইগুড়িতে বাংলার বাড়ি তৈরি করে সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং পাহাড়পুরের কাছে যেখানে এখন সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে তার আশেপাশে যে উন্নয়নটা এসজেডি এর জায়গায়, সেটা এসজেডিই এটা তৈরি করেছে। এখন উনি যেটা বলছেন যে এখানে কেন মন্দির হচ্ছে, সরকার মন্দির করতে পারে না, যেহেতু সরকার একটা সেকুলার স্টেট। আমরা যেটা করছি সেটা খুব ক্লিয়ারলি আমরা বলেছি যে কালচারাল আর রিলিজিয়াস ট্যুরিজম, আজকাল ট্যুরিজম যেমন মাইস ট্যুরিজম হয়, তেমনি রিলিজিয়াস ট্যুরিজম হয়, তেমনি কালচারাল ট্যুরিজমও হয়। বাংলা হচ্ছে কালচারাল আর রিলিজিয়াস ট্যুরিজমের মেন জায়গা। আর ট্যুরিজম আজকাল কিন্তু নিছক বিনোদন নয়, ট্যুরিজম আজকের দিনে ট্যুরিজম হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি। এবং আপনারা জেনে খুশি হবেন যে ট্যুরিজমে এখন যা জব অপরচুনিটি নেক্সট টু আইটি হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজমের ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট স্কোপ ইজ এনর্মাস।
এক হচ্ছে ধরুন আমি যখন ট্যুরিজম মিনিস্টার 5 বছর ছিলাম, ইদানিংকালে পশ্চিমবঙ্গে 5 বছর কেউ ছিল না, সেখানে আমরা গাইডদেরও আমরা ট্রেন্ড আপ করেছিলাম, আমরা হোমস্টে ট্যুরিজম পলিসি তৈরি করেছিলাম, বিভিন্ন জায়গায় ছোট ছোট মানুষ বেড অ্যান্ড ব্রেকফাস্ট এই নীতিতে 1, 2, 3 রুম 6 রুম এককালীন রাজ্য সরকার টাকা দিয়েছে। এখানে একটা বিরাট কালচারাল আর রিলিজিয়াস ট্যুরিজমের এই 17 একর জায়গাতে যা অপরচুনিটি তৈরি হবে, এই জায়গাটার টোটাল নোমেনক্লেচার চেঞ্জ হবে এবং পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গের উত্তর দিকের এই জায়গাগুলো মূলত কিন্তু চা আর পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল। চায়ের তো ধ্বংসপ্রাপ্ত করেছিল লেফট ফান্ড, সেই চা বাগানগুলোকে ইনসেন্টিভ দিয়ে তাদের সেখানে আবাস তৈরি করে দিয়ে তাদের মিনিমাম ওয়েজ 67 টাকা থেকে যে মজুরি ছিল সেটাকে প্রায় 250 টাকা করে, তাদের ক্রেশ করে দিয়ে, তাদের হসপিটাল করে দিয়ে, কতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র করে দিয়ে, তার জল, রাস্তা, স্কুল এগুলো করে আজকে, এবং চা বাগানে যেগুলো অনাবাদি সেখানে অন্য গ্রিন ইন্ডাস্ট্রি করার পারমিশন দিয়ে টি ইন্ডাস্ট্রিতে একটা গতি এই সরকার আনতে পেরেছে। সাথে সাথে ট্যুরিজমে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কোচবিহার থেকে দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং তার আশেপাশে আজকে এখানে যে এতগুলো 5 স্টার হোটেল আসছে, তাজ আসছে, এখানে অন্যান্য বড় বড় ব্র্যান্ডেড আসছে, তারা কিন্তু কেউ চ্যারিটি করতে আসছে না, তারা আসছে এর থেকে তাদের প্রফিটেবিলিটি দেখে। এবং এখানে মেফেয়ারের মতো একটা বড় হসপিটাল হয়েছে যেখানে আজকে বিহার ইউপি থেকে ডেস্টিনেশন ম্যারেজগুলো এখানে হচ্ছে, এখানে JW এসছে, এখানে আরও বড় বড় ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি প্রায় 10 থেকে 15টা আসবে। সেখানে এয়ারপোর্টের কাছাকাছি আজকে এয়ারপোর্টটা এতটা এর বৃদ্ধি হচ্ছে কীভাবে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যখন 4:30টায় প্লেন লাস্ট ল্যান্ডিং হতো, সেটাকে আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম ওই সময়, উনি অরুণ মিশ্র সিভিল এভিয়েশন সেক্রেটারি ছিলেন বেঙ্গল ক্যাডারে, তাকে বলে এবং AK অ্যান্টনিকে বলে এটা আর্মি এয়ারপোর্ট, সেখানে রাত্রি 10:30 অবধি করেন এবং তার আগে উনি রিফুয়েলিং অফ দি ফ্লাইট অ্যাট বাগডোগরা তিনি 12.5% এই ট্যাক্সটা তখন ছিল ভ্যাট, সেই ট্যাক্সটা উঠিয়ে দেন। সুতরাং এখান থেকে প্রায় 12.5% কম দামে ফ্লাইটগুলো নামতো, পুরো তেল নিয়ে এখান থেকে অন্য ডেস্টিনেশনে চলে যেত। পাবলিক গ্রোথ, প্যাসেঞ্জার গ্রোথ আর নাম্বার অফ, যেখানে 3-4টা ফ্লাইট নামতো সেখানে এখন আমরা নাইট ল্যান্ডিংয়ের জন্য 26 একর জমি মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় দিয়ে দিয়েছিলেন এয়ারপোর্ট অথরিটিকে। তারপর একদম নামমাত্র খরচে মাত্র 25 কোটি টাকায় 110 একর জমি চা বাগানের জমি, গঙ্গারাম চা বাগানের জমি, কারণ চা বাগানকে ওই টাকাটা দিতে হয়েছিল রাজ্য সরকারের, দিয়ে ওই 110 একর জমি দিয়েছেন যে ওখানে বিরাট করে এয়ারপোর্ট হলে আমাদের এই উত্তর পূর্ব ভারতের এবং এই উত্তর পূর্বাঞ্চলে এই বাগডোগরাকে কেন্দ্র করে যেভাবে আমাদের এখানে এয়ার ট্রাফিক মুভমেন্ট যেটাকে বেড়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নীতির জন্য বেড়েছে। সাথে এরকম বড় একটা কালচারাল অ্যান্ড রিলিজিয়াস একটা শিল্প তৈরি হলে মহাকাল মন্দিরের মাধ্যমে, সেটা আমাদের উত্তরবঙ্গের এই অঞ্চলের জব অপরচুনিটি এবং এখানকার আর্থ সামাজিক অবস্থা ব্যাপক পরিবর্তন হবে। অশোকবাবুরা দেখতে পাচ্ছেন না, তাদের কল্পনা করার, তাদের বাস্তব ভিত্তিক কল্পনা করার কোনো সীমাবদ্ধতা ছিল এবং সেই সীমাবদ্ধতা ছিল দেখেই আগামী দিন কি হবে ফিউচার, আজকে তারা সেটা না বুঝেই চিৎকার করছে। অতীতে তারা বুঝতে পারেননি দেখে তারা প্রাইমারি স্তরে ইংরেজিটাকে তুলে দিয়েছিলেন
এখন সেটার ফল আমাদের বাংলার ছেলে মেয়েদের ভুগতে হচ্ছে, পরবর্তীকালে সেটাকে রিইন্ট্রোডিউস হতে হচ্ছে। আপনারা যান না, বেশি দূর যেতে হবে না, আপনারা এখান থেকে খালি শিলিগুড়ি পুর নিগমে যান, যেখানে অশোকবাবু একবার চেয়ারম্যান ছিলেন 88 থেকে 91, তারপর মন্ত্রী হয়ে চলে যান, তারই ডিপার্টমেন্টের আন্ডারে এটা ছিল এবং তারাই পুরসভায় ছিল। সেই পুরসভার অবস্থাটা কি ছিল, আর আমরা এসে আমাদের কোভিডের মধ্যে এই পুরসভাটাকে কিভাবে এই ট্রান্সফরমেশনটা করতে পারলাম, এটা কি অশোকবাবুকে একটু দয়া করে আপনারা জিজ্ঞেস করবেন। এবং যেদিন আমাদের এই কাউন্সিল হলটা চালু হবে, মিটিং রুমটা, আমি অশোকবাবুকে স্পেশালি বাড়িতে গিয়ে ইনভাইট করব, কেননা তিনি এতদিন রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন এবং এখানে চেয়ারম্যান ছিলেন এবং 6 বছর মেয়র ছিলেন। 1 বছর গভর্নমেন্ট এক্সটেন্ডেড করেছিল কোভিডের সময়, 6 বছর তিনি ছিলেন। ফিরহাদ হাকিম সাহেব এসে উদ্বোধন করবেন, কালকে উদ্বোধন করার কথা ছিল। এসআইআর হচ্ছে দেখে উনি 4 তারিখের আগে আসতে পারছেন না, আমরা 10 তারিখের মধ্যে এটা উদ্বোধন করব। সেদিন নিশ্চিতভাবেই অশোকবাবুকে আমাদের লিস্টের একদম প্রথম দিকেই নাম ছিল, তাকে আমরা একদম বিনীতভাবে যথাযোগ্য মর্যাদায় ইনভাইট করব, যে তিনি তার পুরনো পুরসভা আর নতুন পুরসভা আর তার যে মিটিং রুম তিনি যেন একটু এসে মিলিয়ে দিয়ে যান। পাশ দিয়ে গ্যান্টি করে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের মধ্যে যাওয়ার ব্যবস্থা, তার পাশের বিল্ডিংটা রাস্তা ক্রস করে যাওয়ার ব্যবস্থা, সেটাও আমরা তৈরি করছি। এবং এখানে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরি করেছিল, নিচে কোনো পার্কিং ছিল না অশোকবাবুদের সময় করা, ওটার পাশে আমরা পার্কিং করছি এবং ওটা গভর্নমেন্ট আমাদের দিয়েছে। উপরে আমরা আরও 200 ক্যাপাসিটির আরেকটা আমরা মিটিং রুম আমরা তৈরি করছি এবং এই টোটাল এরিয়াটাকে কর্পোরেশন পাড়ায় পরিণত করছি 3-3.5 বছরের মধ্যে। ভিশন থাকলে, ইমাজিন করতে পারলে এই জিনিসগুলো করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভিশনারি পার্সন, তিনি অনেক চিন্তা ভাবনা করে এখানে এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আসছে ইন দি নেম অফ মহাকাল মন্দির। সেটাকে অশোকবাবুরা বুঝতে পারছেন না, বুঝতে না পেরে তিনি এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা রাজ্য সরকারেরই ডিপার্টমেন্টগুলো এই কাজটা করছে, এটা কোনো বেসরকারি সংস্থাকে দেওয়া হয়, এটা একটা বড় ব্যাপার। আর অশোক ভট্টাচার্যের সময় আমি বলতে চাই, 7 কিংডমটা ক টাকায় দিয়েছিলেন অশোকবাবু? এত বড় চাঁদমণিটাকে কত টাকায় দিয়েছিলেন উনি? আর ওখানে ওয়েলকাম গ্রুপের হোটেল করবার নামে জায়গাটা যে দিলেন, হোটেল, সেখানে কি হোটেল হয়েছে? সেই জায়গাটা কত টাকায় দিয়েছিলেন? আর জয়দীপ মুখার্জিকে যে টেনিস খেলার জন্য একটা বড় জায়গাটা দিলেন 7 কিংডমের পাশে, সেটা কত টাকায় দিয়েছিলেন? সেটা কি দয়া করে অশোকবাবু একবার বলবেন কিভাবে তিনি জায়গাগুলো দিয়েছিলেন, কার সাথে আলোচনা করেছেন? তখন তারা ব্রুট মেজরিটি ছিলেন, তার নিজের ইচ্ছাই ছিল শেষ কথা, তার ইচ্ছাকে, হুইমসকে তিনি তার পছন্দের লোকদের মধ্যে বিলি বন্টন করেছেন। রাজ্য সরকার তো সেভাবে করছে না। কাওয়াখালীতে যেটা করেছে সেটা পাবলিক অকশন করেছে, ই টেন্ডারিং করেছে, আর বাকিটা রাজ্য সরকারেরই কোনো সংস্থা এই কাজটা করছে। চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছে, যারা মহাকাল মন্দির, এটা কালচারাল আর রিলিজিয়াস ইনস্টিটিউশন তৈরি করছে। সেটা ভেরি মাচ উইদিন দি অ্যাম্বিট অফ স্টেট গভর্নমেন্ট, তার নীতি নির্ধারণের মধ্যে দিয়েই আছে এবং সেটা করছে। এবং এসজেডিএ কীভাবে পরিচালিত হবে সেটা রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, রাজ্য সরকারের বিষয়বস্তুর উপরে করে, কেননা এই রাজ্যের সরকার মানুষের দ্বারা নির্বাচিত, ফর দি পিপুল, বাই দি পিপুল, অফ দি পিপুল, এটা হচ্ছে রাজ্য সরকার এবং তাদের মনোনীত বোর্ড। সেটা নিশ্চয়ই অশোকবাবুর পরামর্শে চলবে না। ভালো পরামর্শ দিলে নিশ্চয়ই আমরা সেটা শুনব, কিন্তু তারা এত ভালো কাজ করেছেন যে 2011 সালে পরে আজকে তারা মহাশূন্যে বিলীন হয়ে গেছেন পশ্চিমবঙ্গে। বরং এর থেকে বেশি করে ওদের দেখা উচিত যে তাদের যে শূন্যতা, একটা পার্লামেন্ট আর অ্যাসেম্বলিতে তাদের একজনও প্রতিনিধি নেই, অন্ততপক্ষে একজন প্রতিনিধি যাতে পার্লামেন্ট আর অ্যাসেম্বলিতে যেতে পারেন, তার জন্য একটু দৃষ্টিভঙ্গিটাকে সেই দিকে ফোকাস করলে আমার মনে হয় তাদের দলই উপকৃত হবে, এইটুকুন বলতে পারে। যেটা বলেছে যে এই যে মন্দির বানানো, একটা জগন্নাথ ধাম, একটা মহাকাল মন্দির, এই ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, ধর্মের, এটা তো বলছি, এটাই তো বুঝতে ভুল করছে যে জগন্নাথ
ধাম যেটা দীঘাতে হয়েছে, সেটার পরে তুমি ওখানে দেখো যে ট্যুরিস্ট ইনফ্লোটা কত বেড়েছে, তার আশেপাশে থাকার জায়গা, হোটেল ইন্ডাস্ট্রি কত বেড়েছে, ছোট ছোট মিডল ক্লাস কটেজ ওখানে কতটা তৈরি হয়েছে, সেটা ওখানে মানি ইনফ্লো হচ্ছে। একটা লোক যখন যাচ্ছে ওখানে, সে কিছু পয়সা খরচ করছে, সেখানে অর্থনীতিতে কিন্তু সেটা মুভ করছে। এই জায়গাতে এই ধরনের একটা 17 একর জায়গার মধ্যে হিউজ কালচারাল আর রিলিজিয়াস ইনস্টিটিউট তৈরি হলে এই জায়গাটাতে যে ব্যাপকভাবে এরিয়াটা ডেভেলপমেন্ট হবে, এত মানুষ সারা উত্তর পূর্ব ভারত থেকে আসবে দেখতে, বাংলা থেকে আসবে, বাংলা বাইরে আসবে, কারণ এটা কানেক্টিভিটি খুব ভালো। এটা নিয়েও উনি বলেছেন যে এর চেয়ে বড় কালচারাল আর রিলিজিয়াস ট্যুরিজম অযোধ্যাতে হয়েছিল। আমি অযোধ্যা আর এটা আলাদা আছে, কিন্তু অযোধ্যায় পুরো ওই জায়গাটাকে মাইলকে মাইল মানুষের বাড়ি ঘর সমস্ত কিছু উড়িয়ে দিয়ে ওটা করেছে। তার সাথে এটার তুলনা করে লাভ নেই। আমি শুধু বলবো যে পশ্চিমবঙ্গে ট্যুরিজমে ফুটফল আগে কত ছিল, এখন ফুটফল কত আছে, জিডিপি গ্রোথের কত পার্সেন্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রি দেয়, এবং ট্যুরিজমকে ইন্ডাস্ট্রি বলে মান্যতা আছে কিনা। অশোকবাবুরা ট্যুরিজমকে নিছক বিনোদন বলে 40 কোটি টাকা ট্যুরিজমের বাজেট ছিল, সেখানে আমাদের সরকার এসে ট্যুরিজমে প্রায় 400 কোটি টাকা এখানে দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফরেন ট্যুরিস্ট ফুটফলে আমরা ওয়েস্ট বেঙ্গল এখন সেকেন্ড আছি ইন্ডিয়াতে, 450 কোটি টাকা এবার আমাদের ট্যুরিজমের বাজেট। অশোকবাবুদের সময় ছিল 40 কোটি টাকা। ট্যুরিজমে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং ছোট ছোট যে হোমস্টেগুলো হয়েছে 1.5 লক্ষ টাকা এককালীন টাকা দেওয়া হয়েছে, সেই টাকা কিন্তু রিফান্ডেবল না। পাহাড়ে এবং ডুয়ার্সে আমরা তৈরি করেছি, এবং এটা বুঝতে হবে যে আমাদের ফরেন ট্যুরিস্ট আর আমাদের ডোমেস্টিক ট্যুরিস্ট এটা একটা বড় বিষয়। বাংলার মানুষরা অনেক বেশি ঘুরতে ভালোবাসেন, এরা ট্যুরিস্ট ফ্রেন্ডলি, যে কোনো জায়গায় যাবে বাংলা ভাষায় কথা বলা মানুষ দেখা যায়। সেটা যদি আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র মরুভূমি ছাড়া সব কিছু আছে, এখানে সুন্দরবনের মতো এরকম বিশ্বের অত্যাশ্চর্য বনাঞ্চল আছে। আমাদের এখানে উত্তরবঙ্গে 3-4টা ন্যাশনাল পার্ক আছে, জলদাপাড়া, গরুমারা, চিলাপাতা, চাপড়ামারি। আমাদের এখানে টাইগার হিল, সন্দাকফু, মানেভঞ্জন, এই জায়গাগুলো আছে। আমাদের এখানে সিল্ক রুট কালিম্পংয়ের দিকে আছে। আমাদের এখানে এতগুলো সমুদ্র আছে আর মাইটি গঙ্গা আছে। সুতরাং পশ্চিমবঙ্গে ট্যুরিজম হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এর সাথে আমাদের মাইস ইন্ডাস্ট্রি হচ্ছে, কনভেনশন সেন্টার, তার সাথে এটা রিলিজিয়াস আর কালচার। খালি তো মহাকাল মন্দিরের সাথে আমাদের কালচারকেও এর সাথে ট্যাগ করা হবে, রিলিজিয়াস আর কালচার এটাকে ট্যাগ করা হবে। সুতরাং সেটা উনি বুঝতে পারছেন না, ওনার বোঝার ভুল আছে। অপেক্ষা করুন, এটা যখন তৈরি হবে মানুষ তখন অনুভব করবে যে কত সুদূর প্রসারী ডিসিশন ছিল, যার ফল আগামী দিনে মানুষ পাবে।